হ্যালো গাইজ আজকে আমরা ক্লাস 9 ইংলিশ বিহাইভ CBSE NCERT বোর্ডের ইউনিট 4 আ ট্রুলি বিউটিফুল মাইন্ড তার ইংলিশ টু বেঙ্গলি লাইন বাই লাইন ট্রান্সলেশন করব। সো লেটস গেট স্টার্টেড। অ্যালবার্ট আইনস্টাইন was born on 14th March 1879 in the German city of Ulm. গাইজ এখানে আমরা অ্যালবার্ট আইনস্টাইনের অটোবায়োগ্রাফি একটু অ্যানালিসিস করার চেষ্টা করব। তো প্রথমেই দেখা যাচ্ছে ওনার জন্ম কোথায় হয় সেটা হচ্ছে জার্মানির একটা শহর, তার নাম হচ্ছে আলম। সেই শহরে অ্যালবার্ট আইনস্টাইনের জন্ম হয়। কোন সালে জন্ম হয়েছিল? 1879 সালে। কোন তারিখে? 14th March. Without any indication that he was destined for greatness. Now যখন ওনার জন্ম হয়, without any indication was that he was destined for greatness. Guys, এইটার মানে কি? destined for greatness মানে যার জন্মই হয়েছে মহান কিছু হবার জন্য বা মহান কিছু করবার জন্য, সেটাকে বলা হয় destined for greatness. কিন্তু অ্যালবার্ট আইনস্টাইন উনি তো মহান ছিলেনই, কিন্তু যখন ওনার জন্ম হয় তখন এরকম কিছু বোঝা যায়নি যে উনি একজন এরকম মহান ব্যক্তিতে পরিণত হবেন বা উনি ইতিহাস সৃষ্টি করবেন। সেই জন্য বলছে উইদাউট এনি ইন্ডিকেশন, মানে জন্মের সময় এক্সট্রাঅর্ডিনারি এমন কিছু দেখা যায়নি যেটা থেকে বোঝা গিয়েছিল যে ওনার জন্মই হয়েছে মহান কিছু করার জন্য। অন দি কন্ট্রারি মানে কন্ট্রারি মিন্স অপোজিট, মানে তার পরিবর্তে এরকম তো কিছু দেখা যায়নি জন্মের সময় বিশেষত্ব অ্যালবার্ট আইনস্টাইনের মধ্যে, তার পরিবর্তে উল্টোটা হয়েছিল। কি হয়েছিল? হিজ মাদার থট অ্যালবার্ট ওয়াজ আ ফ্রিক। অ্যালবার্ট ওয়াজ আ ফ্রিক মানে দেখো এখানে লেখা আছে আ ওয়ার্ড ইউজড ডিসঅ্যাপ্রুভিংলি to talk about a person who is unusual and doesn't behave, look or think like others. মানে সেরকম তো কিছু বোঝাই যায়নি জন্মের সময়, বরঞ্চ ওর মা যখন অ্যালবার্ট আইনস্টাইন জন্ম হয় বা অ্যালবার্ট আইনস্টাইনের জন্মের প্রথম কিছু বছর ওর মা ওর স্বভাব বা আচার আচরণ দেখে ভাবতো যে অ্যালবার্ট ওয়াজ এ ফ্রিক মানে কি? যে একটা অদ্ভুত ধরনের একটা ছেলে ছিল অ্যালবার্ট আইনস্টাইন, এবং তার আচার আচরণ বা সে যেভাবে দেখতো বা যেভাবে ভাবতো সেইটা অন্য আর 5টা বাচ্চা ছেলের থেকে একদম সম্পূর্ণ আলাদা ছিল, এবং সেই জন্য ওর মা ভাবতো যে আমার ছেলেটা অন্যান্য ছেলেদের থেকে একটু অদ্ভুত। এবং এই ফ্রিক কথাটা কিন্তু মনে রাখবে, দিস ইজ নট এ পজিটিভ অ্যাডজেক্টিভ যে অন্যান্য আর 10টা বাচ্চার থেকে আমার বাচ্চাটা ভালো, সেটা বলেছিল অ্যালবার্ট আইনস্টাইনের মা। সে বলেছিল অন্য আর 5টা ছেলে যেরকম সাধারণ নর্মাল, কিন্তু আমার ছেলেটা সেরকম না, আমার ছেলেটা একটু অদ্ভুত ধরনের। টু হার হিজ হেড সিমড মাচ টু লার্জ। তো ওর মা বলেন যে ওর মনে হতো, ওর অ্যালবার্ট আইনস্টাইনের মায়ের সবসময় মনে হতো যে আমার ছেলের মানে অ্যালবার্ট আইনস্টাইনের মাথাটা অন্যান্য ছেলে মেয়েদের থেকে একটু বেশিই বড়। At the age of 2.5, আইনস্টাইন স্টিল ওয়াজন্ট টকিং। যখন অ্যালবার্ট আইনস্টাইনের বয়স প্রায় 2.5 বছর হয়ে গেছে, দেখবে মোটামুটি মানুষ বাচ্চা যারা থাকে মোটামুটি এক বছর থেকেই কথা বলতে শুরু করে, কিছু কিছু শব্দ বলতে শুরু করে, কিন্তু অ্যালবার্ট আইনস্টাইনের 2.5 বছর বয়স হয়ে গেছিল, স্টিল ওয়াজন্ট টকিং। সে কিন্তু তখনও কথা বলতে শেখেনি। when he finally did learn to speak, যখন সে 2.5 বছর পরে অবশেষে মানে কথা বলতে শিখলো, he uttered everything twice. uttered মানে বলা। সে যখন আবার শিখলো এত দেরিতে কথা বলাটা, তখন আবার যে কোনো কথা সে 2বার করে বলতো। Einstein did not know what to do with other children. Einstein did not know what to do with other children. তার মানে বোঝা যাচ্ছে আইনস্টাইন was not an extrovert person. সে তাড়াতাড়ি বন্ধু তৈরি করতে পারতো না, বা অন্য ছেলে মেয়েদের সঙ্গে কীভাবে খেলতে হয় সেটাও সে জানতো না। And his playmates called him brother boring. এবং ওর যে প্লেমেটস মানে ওর যে খেলার সঙ্গী ছিল, তারা যেহেতু ও ঠিকঠাক খেলতে পারতো না বা খেলার সময় ঠিকঠাক অংশগ্রহণ করতে পারতো না, সেজন্য তার যারা বন্ধু ছিল যারা ওদের সঙ্গে খেলতো আইনস্টাইনের সঙ্গে, তারা আইনস্টাইনের নাম দিয়েছিল ব্রাদার বোরিং।
সো দি ইয়াংস্টার প্লেড বাই হিমসেলফ। সেই জন্য ইয়াংস্টার মানে এখানে আলবার্ট আইনস্টাইনের কথা বলা হয়েছে। সে কী করতো, সে যখন অন্যদের সঙ্গে খেলা তার বেশ জমতো না বা অন্যরা ওকে খেলা নিত না কারণ ও খেলতে পারতো না, তখন সে কী করতো, নিজে নিজেই খেলতো। অটো নিউজিবাউর, যদি আমি এটা উচ্চারণটা সঠিক করে থাকি এরকম একটা উচ্চারণ হবে, যেহেতু একটা জার্মান নেম তো জার্মান নামগুলো উচ্চারণ করতে ভীষণ কঠিন হয়। যাই হোক, কে ছিল এই ব্যক্তিটি? দি হিস্টোরিয়ান অফ এনশিয়েন্ট ম্যাথামেটিক্স। মানে ম্যাথামেটিক্সটা কোথা থেকে এসছে, মানে প্রাচীন এনশিয়েন্ট ম্যাথামেটিক্স মানে প্রাচীন ম্যাথামেটিক্স। তার মানে উনি এইসবের হিস্ট্রি নিয়ে লেখালেখি করতেন বা রিসার্চ করতেন এই ব্যক্তিটি, অটো নিউজিবাউর। তো উনার মতে উনি কি বলছেন, যেহেতু এনশিয়েন্ট ম্যাথামেটিক্স নিয়ে উনি হিস্ট্রি রিসার্চ করছেন বা পড়াশোনা করতেন বা লেখালেখি করতেন, সেজন্য উনি আলবার্ট আইনস্টাইনের জীবনীটা নিয়েও অনেক লেখালেখি করেছেন। তো ওনার মতে told a story about the boy Einstein that he characterizes as legend। এখানে মনে রাখবে গেছে, এরপরে যে স্টোরিটা বলবো সেটাকে উনি সত্যি বলেন। লেজেন্ড মানে কি, লোকের মুখে মুখে যে স্টোরিগুলো ছড়ায় এবং যার প্রুফ হিসাবে কিছু নেই যে হ্যাঁ ওটা সত্যি কি মিথ্যা, সেটার কিন্তু কোনো প্রুফ থাকে না, কিন্তু সেই ধরনের স্টোরিজগুলোকে যার লোকের মুখে মুখে ছড়ায় সেগুলোকে বলা হয় লেজেন্ডস। তো ওই হিস্টোরিয়ানটা, এনশিয়েন্ট ম্যাথামেটিক্সের হিস্টোরিয়ান, তিনি আইনস্টাইন মানে যখন আইনস্টাইন ছোট ছিল তার ব্যাপারে একটা গল্প প্রচলিত ছিল, সেই গল্পটাকে উনি বলছেন। কি বলছেন? বাট দ্যাট সিমস ফেয়ারলি অথেন্টিক। যেহেতু লেজেন্ডস যেগুলো হয় সেগুলো বেশিরভাগই মানুষের কল্পনা থেকে উঠে আসে। যেমন ধরো হারকিউলিসের যে ঘটনা আমরা জানি, যে হারকিউলিস নাকি নিজে খালি হাতে একটা সিংহ মেরেছিলেন। তো এটা কিন্তু লেজেন্ড, ওটা লোকের মুখে মুখে এই গল্পটা প্রচলিত হয়েছে, ইতিহাসে প্রুফ হিসাবে কোথাও কিন্তু ওটা ডকুমেন্টেশন নেই। তো সেরকমই একটা গল্প এই হিস্টোরিয়ানটা বলেছিলেন লেজেন্ড হিসাবে। বাট উনি বলেছিলেন, যখন বলেছিলেন এটা শুনে মনে হবে যে হ্যাঁ এটা আলবার্ট আইনস্টাইন করে থাকতেও পারেন। গল্পটা কী ছিল? অ্যাজ হি ওয়াজ দ্য লেট টকার, আমরা আগেই বললাম যে উনি 2.5 বছর 2.5 years যখন বয়স হয় অ্যালবার্ট আইনস্টাইনের, তারপর থেকে উনি কথা বলতে শেখেন। হিজ পেরেন্টস ওয়্যার ওয়ারিড। তো সেই জন্য 2 বছরের উপরে হয়ে গেছে, 2.5 বছর হয়ে গেছে তখনও যখন অ্যালবার্ট আইনস্টাইন কথা বলছেন না, তখন ওর বাবা মা খুব ওয়ারিড, চিন্তিত হয়ে পড়েন। অ্যাট লাস্ট অ্যাট দি সাপার টেবিল ওয়ান নাইট, তারপরে একদিন, সাপার মানে লেট ইভিনিং মিল, মানে সন্ধেবেলায় বা ডিনার হয়ে গেছে। অনেক দেশে কী হয় যে ডিনারটা খুব তাড়াতাড়ি, মানে 7টার মধ্যে ডিনার করে নেয়। তো সেই জন্য তারপরে আবার 11টা 12টার সময় যদি কারো খিদে লাগে সে হালকা কিছু খেতে পারে, সেটাকে সাপার বলা হয়। তো বলছে এই সাপার টেবিলে সবাই বসে সাপার খাচ্ছিলেন। হি ব্রোক হিজ সাইলেন্স টু সে, হঠাৎ করে অ্যালবার্ট আইনস্টাইন তার নিস্তব্ধতা ভেঙে হঠাৎ করে কিছু শব্দ বলে বসলেন। কি বললেন? দ্য স্যুপ ইজ টু হট। কি বললো অ্যালবার্ট আইনস্টাইন? অ্যালবার্ট আইনস্টাইন সেই ছোটো অ্যালবার্ট আইনস্টাইন বললেন কি, যে স্যুপটা একটু বেশি গরম। গ্রেটলি রিলিভড মানে খুব আশ্বস্ত হলেন বাবা মা, কি যাক তাহলে আমার ছেলে কথা বলতে পারে। হিজ পেরেন্ট আস্কড ওয়াই হি হ্যাড নেভার সেড এ ওয়ার্ড বিফোর। তখন এর পেরেন্টস জিজ্ঞাসা করলো কি, যে তুমি এতদিন ধরে তুমি আজকে প্রথম কথা বললে এবং আজকে তো সুন্দর একটা সেন্টেন্স বললে, তাহলে এতদিন ধরে তুমি কথা কেন বলনি একটাও? অ্যালবার্ট রিপ্লাইড, তো তার উত্তরে অ্যালবার্ট আইনস্টাইন বলেছিলেন যে বিকজ আপ টু নাও এভরিথিং ওয়াজ ইন অর্ডার। তখন অ্যালবার্ট আইনস্টাইন তার বাবা মাকে বলেছিলেন, কারণ এখন পর্যন্ত তোমরা যা যা খাবার বানাতে সাপারে সবের মধ্যে কোনো ত্রুটি ছিল না, সব ঠিকঠাক ছিল, সেই জন্য আমার বলার প্রয়োজন পড়েনি, তাই বলিনি। আজকে আমার স্যুপটা একটু বেশি গরম লাগছে তাই বললাম। তো দিস ইজ এ লেজেন্ড, মানে এটা একটা প্রচলিত কথা বলতে পারো, সেটা অ্যালবার্ট আইনস্টাইনের ব্যাপারে প্রচলিত আছে এবং সেই কথা সেই গল্পটাই এই হিস্টোরিয়ান অটো নিউজিবাউর উনি বলেছিলেন। এনিওয়েজ, পরে চলে যাই আমরা। হি স্পেশালি লাভড মেকানিক্যাল টয়েস, এবং উনি যে নিজে নিজেই খেলতেন কারণ ওরা কোনো খেলার সঙ্গী ছিল না। তো উনি মেকানিক্যাল টয়েস মানে যে সমস্ত টয়েস দেখবে চাবি দেওয়া থাকে বা চাবি দিলে ঘোরে, সেরকম মেকানিক্যাল টয়েস ওই খেলনা নিয়ে বেশি খেলতে ভালোবাসতেন। মানে সফট টয়েস ওনার পছন্দ ছিল না, যেমন ধরো একটা টেডি বিয়ার হলো বা একটা ডগ হলো,
বা একটা ক্যাট হলো, যেগুলো সফট হয় সেগুলো ওনার খেলা পছন্দ ছিল। ওর বেশি পছন্দ ছিল যেমন এরোপ্লেন বা একটা গাড়ি হলো, যেগুলো যেগুলো মেকানিক্যাল, সেরকম টয়েস ওর খুব পছন্দ ছিল। লুকিং অ্যাট হিজ নিউ বর্ন সিস্টার মাজা, হি ইজ সেড টু হ্যাভ সেড। তো ওনার একটা বোন নিউ বর্ন সিস্টার হয়েছিল, তার নাম ছিল মাজা। যখন সে মাজার জন্ম হয়, হি ইজ সেড টু হ্যাভ সেড মানে এটা লোকে বলে যে আইনস্টাইন তখন তার নিউবর্ন সিস্টারকে দেখে বলেছিল ফাইন, বাট ওয়্যার হার হুইলস। তখন দেখে বলেছিল, ও ভেবেছিল কি ওটাও একটা খেলনা। তখন সে তার বোনকে দেখে বলেছিল বা খুব সুন্দর খেলনা তো, বাট এই খেলনাটার চাকাগুলো কোথায়। তো বোঝা যাচ্ছে, এ থেকে বোঝা যাচ্ছে উনি মেকানিক্যাল টয়েস কত পছন্দ করতেন। A headmaster once told his father that what Einstein chose as a profession wouldn't matter because he'll never make a success at anything. তো যখন উনি স্কুলে পড়তেন তখন কত সাধারণ ছিলেন অ্যালবার্ট আইনস্টাইন। যে স্কুলে পড়তেন সেই স্কুলে হেডমাস্টার একবার তার বাবাকে বলেছিল কি আইনস্টাইন কোন প্রফেশনটা ভবিষ্যতে যে বা কোন ক্যারিয়ারটা চুজ করবে, পছন্দ করবে, সেটা ম্যাটার করে না, সেটা কোনো ব্যাপার নয়, কারণ ও যাই প্রফেশন চুজ করুক ও সাকসেস পাবে না, ইল নেভার মেক এ সাকসেস অ্যাট এনিথিং। তো আমরা বোঝা যাচ্ছে হেডমাস্টার যখন উনি স্কুলে ছিলেন উনি একজন সাধারণ স্টুডেন্ট ছিলেন, এবং এতই সাধারণ ছিলেন যে তার হেডমাস্টারও তার উপরে আশা ছেড়ে দিয়েছিল। আইনস্টাইন বিগ্যান লার্নিং টু প্লে দি ভায়োলিন অ্যাট দি এজ অফ 6। আইনস্টাইন 6 বছর বয়সে, কত বছর বয়সে? অ্যাট দি এজ অফ 6 কী করেন? বিগ্যান লার্নিং টু প্লে ভায়োলিন, মানে উনি ভায়োলিন বাজানো শিখতে শুরু করেন। বিকজ হিজ মাদার ওয়ান্টেড হিম টু, কারণ ওর মা চাইতো যে ও ভায়োলিন বাজানোটা শিখুক। হি লেটার বিকাম আ গিফটেড অ্যামেচার ভায়োলিনিস্ট, এবং ওনার মায়ের কথাতে অ্যালবার্ট আইনস্টাইন ভায়োলিন বাজানো শিখতে থাকেন, এবং পরে উনি একজন গিফটেড অ্যামেচার ভায়োলিনিস্ট। গাইজ অ্যামেচার মানে কি? যে প্রফেশনাল না, মানে যে এটাকে করে পয়সা উপার্জন করে না, সে নিজের শখের জন্য, নিজের হবির জন্য করে, তাদেরকে বলা হয় অ্যামেচার। তো উনি পরে একজন গিফটেড মানে যে খুব সুন্দর ভালোভাবে খুব ন্যাচারালি ভায়োলিনটা বাজাতে পারে, এরকম একজন ভায়োলিনিস্টে পরিণত হয়েছিলেন। মেনটেনিং দিস স্কিল থ্রু আউট হিজ লাইফ, এবং এই যে ভায়োলিন উনি বাজাতেন এটা কিন্তু উনি ছোটোবেলায় নয়, তারপরে সারা জীবন ধরেই উনি ভায়োলিন বাজাতে খুব পছন্দ করতেন, এবং উনি ভায়োলিন বাজানোটা উনি খুব ভালোভাবেই এই স্কিলটাকে রপ্ত করেছিলেন। বাট অ্যালবার্ট আইনস্টাইন ওয়াজ নট আ ব্যাড পিপল, কিন্তু ওনার হেডমাস্টারের মতে যতটা খারাপ ওনার হেডমাস্টার বলেছিলেন, অ্যালবার্ট আইনস্টাইন কিন্তু ছাত্র হিসেবে তত খারাপ ছিলেন না। হি ওয়েন্ট টু হাই স্কুল ইন মিউনিক। মিউনিক বলে একটা শহর আছে জার্মানিতে, তো উনি ওইখানে হাই স্কুলে পড়তেন। ওয়ার আইনস্টাইনস ফ্যামিলি হ্যাড মুভড হোয়েন হি ওয়াজ 15 months ওল্ড। আইনস্টাইন বয়স যখন মাত্র 15 মাস ছিল তখন আইনস্টাইনের ফ্যামিলি মানে আইনস্টাইনের পুরো পরিবার মিউনিকে মুভ করে, অ্যান্ড স্কোর গুড মার্কস ইন অলমোস্ট এভরি সাবজেক্ট। এবং মিউনিকে যে হাই স্কুলে উনি পড়তেন সেখানে বেশিরভাগ সাবজেক্টে উনি ভালো মার্কস স্কোর করতেন। আইনস্টাইন হেটেড দি স্কুলস রেজিমেন্টেশন। গাইজ হেটেড দি স্কুলস রেজিমেন্টেশন মানে একটা স্কুলের খুব স্ট্রিক্ট বা কড়া ডিসিপ্লিন থাকে বা খুব কড়া নিয়ম রুলস থাকে, এবং তার বাইরে তুমি যেতে পারবে না। দেখো রেজিমেন্টেশন মানে লেখা আছে অর্ডার অর ডিসিপ্লিন টেকেন টু অ্যান এক্সট্রিম, মানে খুবই কড়াকড়ি থাকে একটা স্কুলে, এবং এত কড়াকড়ি এটাকে ভীষণ ঘৃণা করতেন আইনস্টাইন, অ্যান্ড অফেন ক্ল্যাশড উইথ হিজ টিচার্স, এবং প্রায়ই এইসব নিয়ে এই কড়াকড়ি নিয়ে তার শিক্ষকের সঙ্গে তার ক্ল্যাশ মানে প্রায়ই ঝগড়া হতো। অ্যাট দি এজ অফ 15, যখন তার বয়স 15 বছর হলো, আইনস্টাইন ফেল্ট সো স্টাইফেলড দেয়ার দ্যাট হি লেফট দ্য স্কুল ফর গুড। এবং যখন 15 বছর পর্যন্ত কোনো মতো স্কুলটা চালিয়েছিলেন, তারপর 15 বছর যখন তার বয়স হয়, স্টাইফেল্ড মানে আনএবল টু ব্রিথ, সাফোকেটেড, মানে এত উনি সাফোকেটেড মনে করতেন স্কুলের, মানে স্কুলের গণ্ডিটাকে বা স্কুলের নিয়ম নীতিকে বা স্কুলের ডিসিপ্লিনটাকে, যে উনি 15 বছর বয়সে যে মিউনিকে যে হাই স্কুলে পড়তেন সেই হাই স্কুল ছেড়ে দেন ফর গুড, মানে নিজের ভালোর জন্য উনি ছেড়ে দেন। উনি ভাবেন যে আমাকে যদি লাইফে কিছু করতে হয় তাহলে মানে স্কুলের গণ্ডি, স্কুলে যে ডিসিপ্লিন, স্কুলে যে রুলস আছে এই রুলসের বাইরে বেরোতে হবে, তবেই আমি লাইফে কিছু করতে পারবো। দি প্রিভিয়াস ইয়ার অ্যালবার্টস পেরেন্টস had moved to Milan,
and left their son with relatives. এবং এই স্কুল ছাড়ার আগের বছরই অ্যালবার্ট আইনস্টাইনের পেরেন্টস, বাবা মা কোথায় মুভ করেন? মিলান বলে একটা শহর আছে, সেই মিলান শহরে মুভ করেন। এবং যেহেতু অ্যালবার্ট আইনস্টাইন তখন মিউনিকে পড়াশোনা করছে হাই স্কুলে, সেই জন্য অ্যালবার্ট আইনস্টাইন মিউনিকেই থেকে যান আর তার রিলেটিভসদের সঙ্গে। After prolonged discussion, Einstein got his wish to continue his education in German-speaking Switzerland, in a city which was more liberal than Munich. তার পরের বছরই তো অ্যালবার্ট আইনস্টাইন এটা ঠিক করেন যে আমি আর এখানকার স্কুলে পড়বো না, এই মিউনিকের স্কুলে। তো আফটার প্রলংড ডিসকাশন, মানে অনেক আলোচনার পরে, মানে ওর পেরেন্টসদের সঙ্গে, ওর রিলেটিভসের সঙ্গে অনেক আলোচনার পরে আইনস্টাইন যে ইচ্ছা ছিল তার ইচ্ছাটা পূরণ করলো। কী ইচ্ছা ছিল আইনস্টাইনের ইচ্ছা ছিল যে সুইজারল্যান্ডে যে উনি পড়াশোনা করবেন। সুইজারল্যান্ডেরও কিন্তু জার্মান স্পিকিং সুইজারল্যান্ড, মানে সুইজারল্যান্ডেরও মানুষজন ওখানকার জার্মানে কথা বলতো, তাহলে ভাষাটার কোনো অসুবিধা হবে না। তিনিও জার্মান বলেন আর সুইজারল্যান্ডে সবাই জার্মান বলে। তো সেই জন্য উনি তার রিলেটিভসদের সঙ্গে ডিসকাস করে এটাই ইচ্ছা প্রকাশ করলেন যে আমি সুইজারল্যান্ডে যেয়ে পড়াশোনা করতে চাই। কেন? কারণ উনি বলতেন যে ইন এ সিটি উইচ ওয়াজ মোর লিবারেল মানে যেখানে আইনস্টাইনের মতে যে সুইজারল্যান্ডের যে এডুকেশন সিস্টেমটা সেটা এই মিউনিকের এডুকেশন সিস্টেমের থেকে অনেক বেশি স্বাধীন, এবং উনি আরও স্বাধীনভাবে পড়াশোনা করার জন্য সুইজারল্যান্ডে যেয়ে পড়াশোনা করতে চান। এবং তার উইশটা ফুলফিলও করা হলো, এবং সবাই ওর যে রিলেটিভস ছিল তারাও রাজি হয়ে গেল এই অ্যালবার্ট আইনস্টাইনের কথায়। Einstein was highly gifted in mathematics and interested in physics. ম্যাথামেটিক্সে উনি হাইলি গিফটেড ছিলেন। হাইলি গিফটেড মানে খুব ম্যাথামেটিক্সটা ওনার কাছে খুব ন্যাচারাল ছিল। অন্যান্য আর পাঁচজন স্টুডেন্টের থেকে উনি ম্যাথামেটিক্সটাকে বেশি ডিপলি আন্ডারস্ট্যান্ড করতে পারতেন। অ্যান্ড ইন্টারেস্টেড ইন ফিজিক্সেও ওনার যথেষ্ট ইন্টারেস্ট ছিল, আগ্রহ ছিল। অ্যান্ড আফটার ফিনিশিং স্কুল শেষ করার পরে he decided to study at a university in Zurich. জুরিক কোথায় আছে গাইজ? সুইজারল্যান্ডে। তাহলে আমরা বলেছিলাম যে ও বলেছিল যে সুইজারল্যান্ডে যে পড়াশোনা করবে, সেই জন্য স্কুল শেষ করার পরে সে ঠিক করলো যে জিউরিকের একটা ইউনিভার্সিটি আছে, সেখানে যে পড়াশোনা করবেন। বাট সায়েন্স ওয়াজন্ট দি অনলি থিং দ্যাট অ্যাপিলড টু দি ড্যাশিং ইয়াং ম্যান উইথ দি ওয়ালরাস মুস্টাচ। কিন্তু ওনার শুধুমাত্র যে সায়েন্স ওয়াজন্ট দি অনলি থিং, মানে শুধুমাত্র বিজ্ঞান নিয়ে পড়াশোনা করার জন্যই উনি কিন্তু জিউরিকে যাননি। দ্যাট অ্যাপিল টু দি ড্যাশিং ইয়াং ম্যান উইথ দি ওয়ালরাস মুস্ট্যাচ, মানে ওয়ালরাস মানে কি? ওয়ালরাস দেখবে একটা বিশেষ প্রাণী হয়, তো ওয়ালরাসের মুস্ট্যাচ আছে, তো ওনার মুস্ট্যাচটা অনেকটা দেখতে ওই ওয়ালরাসের মুস্ট্যাচের মতো, সেই জন্য এই ওয়ালরাস মুস্ট্যাচের কথাটা বলা হয়েছে। এবং সে তখন বেশ ড্যাশিং মানে খুব একজন এনার্জেটিক একজন ইয়াং ম্যানে পরিণত হয়েছেন হাই স্কুল পাস করার পরে। তো এবং তার ওয়ালরাসের মধ্যে মুস্ট্যাচও ছিল। তো এরকম একটা অ্যাপিয়ারেন্স নিয়ে উনি জিউরিখে ইউনিভার্সিটি পড়তে চলে গেলেন, এবং সেখানে পড়তে যাওয়ার উদ্দেশ্যে শুধুমাত্র সায়েন্স নিয়ে পড়া নয়, ওনার আরও অন্যান্য বিষয়েও কিন্তু যথেষ্ট আগ্রহ ছিল। হি অলসো ফেল্ট আ স্পেশাল ইন্টারেস্ট ইন আ ফেলো স্টুডেন্ট। শুধুমাত্র এটাই নয়, জিউরিখে ইউনিভার্সিটি যখন উনি পড়তেন তখন ওনার একটা ফেলো স্টুডেন্ট মানে ওর সঙ্গেই পড়তো, অ্যালবার্ট আইনস্টাইনের সঙ্গেই পড়তো, নাম ছিল মিলেভা ম্যারেক। তার প্রতিও উনি একটু আকর্ষিত হয়ে পড়েন। whom he found to be a clever creature. দেখো অ্যালবার্ট আইনস্টাইনের কথায় এটা কোটেশন দেওয়া আছে, মানে অ্যালবার্ট আইনস্টাইনের কথায় মিলেভা ম্যারেক ছিল একজন ক্লেভার ক্রিয়েচার। মানে অ্যালবার্ট আইনস্টাইনের মতে ওনার অবজারভেশনে মিলেভা ম্যারেক ওয়াজ এ ভেরি ইন্টেলিজেন্ট পারসন, সেই জন্য উনি ওনাকে ক্লেভার ক্রিয়েচার বলতেন। দিস ইয়াং সার্ব মানে সার্বিয়া হচ্ছে ইউরোপের একটা কান্ট্রি, রিপাবলিক অফ সার্বিয়া বলা হয়। তো এই মেয়েটি মিলেভা ম্যারেক উনি সার্বিয়া থেকে বিলং করতেন। উনিও কোথায় এসেছেন? হ্যাড কাম টু সুইজারল্যান্ড। উনিও সুইজারল্যান্ডে এসেছিলেন। কী কারণে সুইজারল্যান্ডে এসেছিলেন? বিকজ দ্য ইউনিভার্সিটি অফ জিউরিক ওয়াজ ওয়ান অফ দি ফিউ ইন ইউরোপ ওয়্যার উইমেন কুড গেট ডিগ্রিজ। উনি কেন এসেছিলেন? তার বলা যাচ্ছে উনি একজন খুব অ্যাম্বিশিয়াস মহিলা ছিলেন। উনিও এই জিউরিকে পড়তে এসেছিলেন কারণ সেই সময় ইউরোপের
খুব কম ইউনিভার্সিটিতেই মেয়েদেরকে ডিগ্রি দেওয়া হতো, তার মধ্যে জিউরিকের এই ইউনিভার্সিটি ছিল অন্যতম। তো সেই জন্য উনি অ্যাজ এ উইম্যান ডিগ্রি পাওয়ার জন্য এই জিউরিক ইউনিভার্সিটিতে এসেছিলেন। আইনস্টাইন স ইন হার অ্যান অ্যালাই আগেনস্ট the Philistines, those people in his family and at the university with whom he was constantly at odds. Now এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। কেন আইনস্টাইনের মিলেভা ম্যারিককে ভালো লেগে যায়? কারণ আইনস্টাইন স ইন হার অ্যান অ্যালাই মানে ফ্রেন্ড, কিসের? আগেনস্ট দি ফিলিস্টাইন্স। গাইজ ফিলিস্টাইন্স মানে এখানে লেখা আছে দেখো, আ ওয়ার্ড ইউজ ডিসঅ্যাপ্রুভিংলি টু টক অ্যাবাউট পিপল হু ডু নট লাইক আর্ট, লিটারেচার or music. So a word used disapprovingly to talk about people, মানে এই ফিলিস্টাইন্স কাদের বলা হতো? যারা আর্ট, লিটারেচার বা মিউজিক পছন্দ করে না তাদেরকে ডিসঅ্যাপ্রুভিং, তাদেরকে ছোট করার জন্য এই ওয়ার্ড ফিলিস্টাইন্স ওয়ার্ডটা ইউজ করা হতো। নাও এখানে দেখো এরপর কি লেখা আছে, যে লেখা আছে আইনস্টাইন স ইন হার অ্যান অ্যালাই, মানে আগেনস্ট দি ফিলিস্টাইন্স, মানে ফিলিস্টাইন মানে যারা আর্ট, লিটারেচার বা মিউজিক পছন্দ করে না উনি তাদের বিরুদ্ধে ছিলেন। এবং এই যে মহিলাটি মিলেভা ম্যারিক, উনিও যারা আর্ট, লিটারেচার বা মিউজিক পছন্দ করে না তাদের বিরুদ্ধে ছিলেন। এবং সেই জন্য এদের দুজনের একটা কমন গ্রাউন্ড বা কমন ইন্টারেস্ট ছিল, তার জন্যই অ্যালবার্ট আইনস্টাইন আর মিলেভা ম্যারিক একজন আরেকজনের প্রতি আকর্ষিত হয়ে পড়েন। Those people in his family and at the university with whom he was constantly at odds মানে কি সব সময় যাদের সঙ্গে অ্যালবার্ট আইনস্টাইনের মত পার্থক্য হতো। কারণ ওনার ফ্যামিলিতে এবং ইউনিভার্সিটিতে এমন অনেকে ছিলেন যারা এই আর্ট, লিটারেচার বা মিউজিক পছন্দ করতেন না, কিন্তু উনি এবং মিলেভা এরা পছন্দ করতেন, সেই জন্য ওদের সঙ্গে সবসময় একটা মত পার্থক্য বা মতবিরোধ হতো। দি কাপল ফেল ইন লাভ, এবং যেহেতু ওদের বোথ মিলেভা অ্যান্ড অ্যালবার্ট আইনস্টাইন তাদের মধ্যে একটা কমন ইন্টারেস্ট ছিল যে দে বোথ লাভড আর্ট, লিটারেচার অ্যান্ড মিউজিক, সো দে ফেল ইন লাভ। লেটার্স সার্ভাইভ ইন উইচ দে পুট দেয়ার অ্যাফেকশন ইনটু ওয়ার্ডস, এবং তাদের একজনের আরেকজনের প্রতি যে ভালোবাসা সেটাকে ইনটু ওয়ার্ড, সেটাকে ভাষায় প্রকাশ করার জন্য তারা কি মিডিয়াম বেছে নেয়? লেটার্স। একজন আরেকজনকে চিঠি দিত, মিক্সিং সায়েন্স উইথ টেন্ডারনেস, এবং যে সমস্ত চিঠিগুলো থাকতো সেই চিঠিতে সায়েন্স এবং টেন্ডারনেস মানে অ্যাফেকশন বা লাভ বা জেন্টলনেস বা কাইন্ডনেস, এই দুটোর মিক্সচার থাকতো ওই চিঠিটার মধ্যে। মানে চিঠিটার মধ্যে সায়েন্সও থাকতো, তার সঙ্গে আবার ভালোবাসার বহিঃপ্রকাশও থাকতো। রোড আইনস্টাইন, একটা ছোট্ট উদাহরণ দিয়ে দেখাচ্ছে যে কী রকম চিঠি আইনস্টাইন লিখতেন। হাউ হ্যাপি অ্যান্ড প্রাউড আই শ্যাল বি when we both have brought our work on relativity to a victorious conclusion. তখন উনি চিঠিতে লিখতেন মিলেভাকে কি আমরা কত খুশি হব এবং কত গর্বিত হব যখন রিলেটিভিটি বলে একটা জিনিস আছে ফিজিক্সে, সেই রিলেটিভিটির উপরে ওনারা কাজ করছিলেন। বলছে এই রিলেটিভিটির উপরে আমরা কাজ করছি এবং যখন এই কাজটা আমাদের সম্পূর্ণ হয়ে যাবে, যখন আমরা শেষ করে ফেলবো আমাদের এই কাজ বা রিসার্চ, তখন আমরা ভীষণ খুশি হব, এবং সেটা যখন একসঙ্গে আমরা করতে পারবো তখন আমরা কত খুশি হব এবং কত গর্বিত বোধ করব। তো এই সমস্ত কথা উনি চিঠির মধ্যে লিখতেন। ইন 1900 সালে অ্যাট দি এজ অফ 21, যখন ওনার বয়স 21 বছর হয়, অ্যালবার্ট আইনস্টাইন ওয়াজ এ ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট। উনি তখন অলরেডি ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট হয়ে গেছেন অ্যান্ড আনএমপ্লয়েড, মানে ওনার কাছে কোনো চাকরি ছিল না। হি ওয়ার্কড অ্যাজ এ টিচিং অ্যাসিস্ট্যান্ট, উনি একজন টিচিং অ্যাসিস্ট্যান্ট মানে যে একজন টিচার ছিলেন তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেছেন। গেভ প্রাইভেট লেসন্স, মানে উনি টিউশনিও পড়িয়েছেন। অ্যান্ড ফাইনালি সিকিউরড এ জব ইন 1902, এবং 1902 সালে অবশেষে একটা চাকরি জোগাড় করতে পারেন অ্যাজ এ টেকনিক্যাল এক্সপার্ট। কী হিসেবে? একজন টেকনিক্যাল এক্সপার্ট হিসেবে ইন দি পেটেন্ট অফিস ইন বার্ন। বার্নের পেটেন্ট অফিসে টেকনিক্যাল এক্সপার্ট, পদটার নাম কি ছিল? টেকনিক্যাল এক্সপার্ট। কোথায়? ইন বার্ন। কোথায়? কোন অফিসে? পেটেন্ট অফিসে উনি এই কাজটা পান। while he was supposed to be assessing other people's inventions, যেখানে ওর কাজ ছিল অন্যান্য যারা আবিষ্কার করছে কিছু সেটাকে অ্যাসেস করা, মানে সেটাকে
চেক করা যে এই জিনিসটা কি করে বা কি কাজ করে এই জিনিসটা বা কিভাবে কাজ করে, কোন কোন প্রিন্সিপালের উপরে কাজ করে, এই সমস্ত জিনিস অ্যাসেস করা, মানে এই সমস্ত জিনিস পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করা, সেটাই ছিল ওনার কাজ যারা নতুন নতুন ইনভেনশন করছে তাদের। আইনস্টাইন ওয়াজ অ্যাকচুয়ালি ডেভেলপিং হিজ ওন আইডিয়াস ইন সিক্রেট। আইনস্টাইনও কী করতো, গোপনে নিজেও কিছু মানে চিন্তা ভাবনা করে, নিজেও কিছু ডেভেলপ করে, নিজেও কিছু বানানোর কথা চিন্তা করছিল। ওনার কাছে কিছু আইডিয়াস ছিল এবং সেই আইডিয়াসগুলো ও খুব গোপনে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করছিল। He is said to have jokingly called his desk drawer at the work the Bureau of Theoretical Physics. নাও উনি যে ডেস্কে বসে কাজ করতেন সেই ড্রয়ারের মধ্যেই ওনার নিজের ইনভেনশনের সব কিছু জিনিস রাখা থাকতো। তো সেই জন্য আইনস্টাইন ইজ সেড টু হ্যাভ, মানে এটা শোনা যায় যে উনি খুব মজা করে বলতেন যে আমি যে ডেস্কে বসে কাজ করি সেই ডেস্কে যে ড্রয়ার, সেটা যে ব্যুরো অফ থিওরিটিক্যাল ফিজিক্স, সেই ড্রয়ারটার নাম দিয়েছিলেন যে দ্যাট ইজ দি ড্রয়ার অফ ব্যুরো অফ থিওরিটিক্যাল ফিজিক্স। মানে ব্যুরো মানে এখানে কিন্তু ওই ড্রয়ারগুলো হয় না, সেই ড্রয়ার চেস্ট অফ ড্রয়ার্স, যে ড্রয়ার্সগুলো থাকে পরপর থাক সাজানো, সেইগুলোকে ব্যুরো বলা হয়। তো উনি বলতেন যে আমার এই ড্রয়ারগুলো হচ্ছে ড্রয়ার্স অফ থিওরিটিক্যাল ফিজিক্স। তো উনিও কিন্তু তার মানে গোপনে কিছু আবিষ্কার করার চেষ্টা করে যাচ্ছিলেন। ওয়ান অফ দ্য ফেমাস পেপার্স অফ 1905, 1905 খ্রিস্টাব্দে উনি ফেমাস একটা পেপার ওয়াজ আইনস্টাইন স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি। নাও উনি 1905 খ্রিস্টাব্দে প্রথম যে পেপারটা রিলিজ করেন, মানে ওনার রিসার্চ পেপার, সেটা হচ্ছে স্পেশাল থিওরি অফ, নাম দিয়েছিলেন স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি। সালটা মনে রাখবে, 1905 সালে উনি এটা প্রকাশ করেন, কি স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি, অ্যাকর্ডিং টু উইচ টাইম অ্যান্ড ডিস্টেন্স আর নট অ্যাবসলিউট। এবং এই থিওরিটাতে আইনস্টাইন কি বলেছিলেন যে টাইম অ্যান্ড ডিস্টেন্স আর নট অ্যাবসলিউট। গাইজ অ্যাবসলিউট মানে কি কনস্ট্যান্ট, তো উনি বলছেন টাইম অ্যান্ড ডিস্টেন্স আর নট কনস্ট্যান্ট, দে ডিপেন্ড অন আদার ফ্যাক্টরস অ্যাজ ওয়েল। তার মানে উনি বলেছিলেন সময় বা ডিস্টেন্স এই দুটো জিনিস এগুলো কিন্তু অ্যাবসলিউট কনস্ট্যান্ট নয়, এরা অন্য জিনিসের ওপর নির্ভর করে এবং অন্য জিনিসের ওপর নির্ভর করে টাইম অ্যান্ড ডিস্টেন্স চেঞ্জ হতে থাকে। ইনডিড টু পারফেক্টলি, এবং এটাকে উনি এক্সপ্লেন করার জন্য খুব লেমন টার্মে খুব ইজিলি উনি উদাহরণ কী দিয়েছিলেন, উনি বলেছিলেন ইনডিড টু পারফেক্টলি অ্যাকুরেট ক্লকস will not continue to show the same time if they come together again after a journey if one of them has been moving very fast relative to other. উনি বলেছেন যে দুটো যদি ধরো টু পারফেক্টলি অ্যাকুরেট ক্লকস, মানে দুটো যদি ঘড়ি নেওয়া হয় যেটা একদম ঠিকঠাক কাজ করছে, will not continue to show the same time, কিন্তু দুটো ঘড়ি একই সময় দেখাবে না, ইফ দে কাম টুগেদার আগেন আফটার এ জার্নি, তারা দুটো ঘড়িকেই যদি একটা জার্নির পরে আবার একসঙ্গে করা হয়, কিন্তু দুটো ঘড়ির যে জার্নিটা ওরা করেছে সেই জার্নিতে একটার থেকে আরেকটা যদি বেশি তাড়াতাড়ি মুভ করে ওই জার্নিটা কমপ্লিট করতে, তাহলে কিন্তু সেই দুটো ঘড়িকে আবার যখন একসঙ্গে নিয়ে আসা হবে তখন দেখবে তাদের সময় কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তার মানে উনি বলছেন হ্যাজ বিন মুভিং ভেরি ফাস্ট রিলেটিভ টু আদার্স। তার মানে বলছে একটা ঘড়ির থেকে আর একটা ঘড়ি যদি খুব বেশি ফাস্ট মুভ করে তাহলে ওই দুটো ঘড়িকে যখন আবার একসঙ্গে নিয়ে আসা হবে তাহলে কিন্তু দেখা যাবে তাদের সময়ের পার্থক্য হয়ে গেছে, ইভেন দো দুটোই কিন্তু অ্যাকুরেট ক্লকস। তো সেই জন্য উনি বলেছিলেন এটাই যে টাইম অ্যান্ড ডিস্টেন্স তারা তাহলে কনস্ট্যান্ট নয়, কত তাড়াতাড়ি তার আশেপাশের জিনিসগুলো ওর সাপেক্ষে মুভ করছে সেটার উপর ডিপেন্ড করে টাইম অ্যান্ড ডিস্টেন্স। তো এই মোটামুটি এই থিওরিটা ফিজিক্সে তোমরা আরও বেশি ডিপলি এগুলো পড়বে। তো মোটামুটি এই থিওরিটার নাম দিয়েছিলেন স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি। ফ্রম দিস followed the world's most famous formula which describes the relationship between mass and energy. এবং এই কনসেপ্ট থেকেই উনি পৃথিবীর সবচেয়ে বিখ্যাত যে ফর্মুলা সেটা উনি আবিষ্কার করেছিলেন।
কিসের ওপরে উনি বলেছিলেন হোয়াট ইজ দ্য রিলেশন, মানে মাস আর এনার্জি এই দুটোর মধ্যে কী রিলেশন সেটা উনি একটা ফর্মুলা দিয়ে বলেছিলেন, যেটা ছিল E = mc স্কোয়ার, যেটাকে বলা হয় এখন পর্যন্ত যত ফর্মুলা বেরিয়েছে তার মধ্যে সবথেকে ফেমাস ফর্মুলা। এই ফর্মুলাটা আইনস্টাইন দিয়েছিলেন। ইন দিস ম্যাথামেটিক্যাল ইকুয়েশন, এই ম্যাথামেটিক্যাল ইকুয়েশনে E স্ট্যান্ডস ফর এনার্জি, E মানে হচ্ছে এনার্জি, M স্ট্যান্ডস ফর মাস, আর C ফর দ্য স্পিড অফ দ্য লাইট, আর C মানে হচ্ছে স্পিড অফ দ্য লাইট ইন এ ভ্যাকুয়াম। ভ্যাকুয়াম মানে একটা মানে কোনো এক্সটার্নাল ফোর্স যদি না থাকে, একটা ভ্যাকুয়ামের মধ্যে লাইটের স্পিড কত সেইটা সিটাকে রিপ্রেজেন্ট করছে, এবং সেটা ছিল অ্যাবাউট 3 লাখ কিলোমিটার্স পার সেকেন্ড। দ্যাট ইজ দ্য স্পিড অফ লাইট ইন আ ভ্যাকুয়াম। না, এটাকে আরেকটু এক্সপ্লেন করা হয়েছে। অ্যালবার্ট আইনস্টাইন নিজেই আবার খুব সুন্দরভাবে একটা এক্সাম্পল দিয়েছিলেন। উনি বলেছিলেন, ওয়েন ইউ সিট উইথ এ নাইস গার্ল ফর 2 আওয়ার্স, তো বলছে তুমি যদি একটা নাইস গার্ল, সুন্দর একটা মেয়ের সঙ্গে বসে থাকো 2 ঘন্টা ধরে, ইট সিম লাইক 2 মিনিটস, তাহলে 2 ঘন্টাটা এমনভাবে কেটে যাবে মনে হবে যে মাত্র 2 মিনিট বসে আছো। বাট ওয়ার অ্যাজ ওয়েন ইউ সিট অন এ হট স্টোভ ফর 2 মিনিটস, একটা গরম স্টোভের ওপরে যদি তুমি 2 মিনিট বসো, ইট সিমস লাইক 2 আওয়ার্স, সেই 2 মিনিটে আবার 2 ঘন্টা মনে হবে। বুঝে উনি সেটাকে বলেছেন দ্যাটস রিলেটিভিটি, এবং সেই কনসেপ্টটাকে বলা হয় রিলেটিভিটি। তার মানে দ্যাট ইজ দ্য আলবার্ট আইনস্টাইনস এক্সপ্লেনেশন অফ রিলেটিভ। তো ওনাকে যখন জিজ্ঞেস করেছিল রিলেটিভিটি সবাই বুঝবে এমনভাবে বলুন, তো উনি এই কথাটা বলেছেন। দেখে একদম ঠিক, বলছে একটা তুমি খুব সুন্দর একটা মেয়ের সঙ্গে বসে আছো, তখন সে 2 ঘন্টাটা 2 মিনিট মনে হবে। আবার যদি একটা হট স্টোভের ওপরে বসো, তাহলে 2 মিনিটটা আবার 2 ঘন্টা মনে হবে। তার মানে তুমি যে 2 মিনিট এবং 2 ঘন্টা এই যে সময়, এটা রিলেটিভ। তার মানে দ্যাট ইজ নট কনস্ট্যান্ট, এক্সটার্নাল ফোর্সের ওপর ডিপেন্ড করছে, আদার ফ্যাক্টরসের ওপর ডিপেন্ড করছে। আদার ফ্যাক্টরস যদি ভালো হয়, সেই 2 ঘন্টার সময়টা 2 মিনিট মনে হতে পারে। আবার আদার ফ্যাক্টরস যদি তোমার অনুকূলে না থাকে, তাহলে সেই 2 মিনিটটা 2 ঘন্টা মনে হতে পারে। ওয়াইল আইনস্টাইন ওয়াজ সলভিং দি মোস্ট ডিফিকাল্ট প্রবলেমস ইন ফিজিক্স, যখন আইনস্টাইন ফিজিক্সের সবথেকে কঠিন প্রবলেমগুলো সলভ করছিলেন, হিজ প্রাইভেট লাইফ ওয়াজ আনরাভেলিং। মানে গাইজ এখানে আনরাভেলিং কথাটা আছে, দেখো আনরাভেলিংয়ের মানেটাও এখানে দেওয়া আছে। আনরাভেলিং মানে হচ্ছে স্টার্টিং টু ফেড, কিন্তু ওনার প্রাইভেট লাইফটা কিন্তু ওনার প্রফেশনাল যে ফিজিক্স এবং ম্যাথামেটিক্সের যে লাইফ ছিল তার থেকে অনেক আলাদা ছিল। উনি ওনার প্রফেশনাল লাইফে থ্রাইভ করছিলেন, অনেক সাকসেস পাচ্ছিলেন, কিন্তু ওনার প্রাইভেট লাইফটা আস্তে আস্তে ফেল হচ্ছিল। মানে ওর প্রাইভেট লাইফে উনি খুশি ছিলেন না, মানে নিজের ব্যক্তিগত জীবনে উনি খুশি ছিলেন না। অ্যালবার্ট হ্যাড ওয়ান্টেড টু ম্যারি মিলেভা, অ্যালবার্ট চাইতেন মিলেভাকে বিয়ে করতে, রাইট আফটার ফিনিশিং হিজ স্টাডিজ। তো অ্যালবার্ট আইনস্টাইনের মনে এটা ছিল যে আমার পড়াশোনা শেষ করেই আমি মিলেভাকে বিয়ে করব। বাট হিজ মাদার ওয়াজ অ্যাগেনস্ট ইট, কিন্তু উনি যখন ওনার ইচ্ছাটা ওনার মাকে বলেন, তখন মা এর বিরুদ্ধে বলেন না, এখন তোমার বিয়ে করা যাবে না। শি থট, মানে অ্যালবার্ট আইনস্টাইনের মা ভাববে, কেন এটাতে মত দেননি, কারণ উনি ভেবেছিলেন মিলেভা হু ওয়াজ 3 years older than her son, প্রথম কথা মিলেভা যাকে বিয়ে করতে চাইছিল অ্যালবার্ট আইনস্টাইন, সেই অ্যালবার্ট আইনস্টাইনের চেয়ে 3 বছরের বড় ছিল, ওয়াজ টু ওল্ড ফর হিম। তো সেই জন্য ওর মা বলছিল ও তোমার জন্য একটু বেশি বয়স্ক হয়ে যাবে। শি ওয়াজ অলসো বদার্ড বাই মিলেভাস ইন্টেলিজেন্ট, এবং আরেকটা ব্যাপারেও আইনস্টাইনের মাদারের অসুবিধা ছিল যে মিলেভা অলসো ওয়াজ ভেরি ইন্টেলিজেন্ট, সেও খুব বুদ্ধিমতী একজন মহিলা ছিল। শি ইজ এ বুক লাইক ইউ। এবং তখন আইনস্টাইনের মাদার আইনস্টাইনকে বলেন যে তুমি যেরকম সবসময় একটা বইয়ের পোকা, সবসময় বই নিয়ে পড়ে থাকো, মিলেভাও কিন্তু তোমার মতোই। তো সেই জন্য উনি এটা ভেবেছিলেন যে টু হাইলি ইন্টেলিজেন্ট পারসন দে ক্যান নট স্টে টুগেদার, তারা একসঙ্গে থাকতে পারবে না। সো হিজ মাদার সেড আইনস্টাইন পুট দ্য ওয়েডিং অফ। সো সেই জন্য আমার মা যখন এই কথাটা বললে আইনস্টাইন পুট দ্য ওয়েডিং অফ, মানে উনি এই বিয়েটাকে বাতিল করে দেন। দ্য পেয়ার ফাইনালি ম্যারিড ইন জানুয়ারি 1903, কিন্তু 1903 খ্রিস্টাব্দে অবশেষে তারা বিয়েটা করেই ফেলেন। অ্যান্ড হ্যাড 2 sons, এবং তাদের 2 ছেলেও ছিল। বাট আ ফিউ ইয়ার্স লেটার, কিন্তু কয়েক বছর পরে দি ম্যারেজ ফল্টার্ড, মানে বিকেম উইক। এখানে লেখা আছে দেখো, বিকেম উইক মানে তাদের মধ্যে যে রিলেশনশিপটা ছিল বা যে বন্ডটা ছিল সেটা আস্তে আস্তে দুর্বল হতে থাকে। Mileva meanwhile was losing her intellectual ambition and becoming an unhappy housewife. আমরা প্রথমে বলেছিলাম মিলেভা জিউরিখে যান শুধুমাত্র একজন মেয়ে হিসাবে, তখন জিউরিখে যে মানে অন্য জায়গায় যে বা অন্য শহরে যে অন্য কান্ট্রিতে যে পড়াশোনা করা এবং ডিগ্রি নেওয়া বিশাল ব্যাপার ছিল। তো বোঝা যাচ্ছে এটা থেকে বোঝা যাচ্ছে মিলেভা খুব উচ্চাকাঙ্ক্ষী একজন মহিলা ছিলেন।
কিন্তু যখন উনি এই ফ্যামিলি করলেন তখন দুটো ছেলে হলো এবং তখন তার ইন্টেলেকচুয়াল অ্যাম্বিশনটা কী হলো, আস্তে আস্তে মরে যেতে হলো। মানে ওনার যে উচ্চাকাঙ্ক্ষা ছিল একটা, উনি লাইফে কিছু করবেন, সেটা আস্তে আস্তে কী হলো, উনি হারাতে থাকলেন এবং তার ফলে উই বিকামিং আনহ্যাপি, এবং তার ফলে উনি অখুশি থাকতেন সবসময় যে আমার হাজব্যান্ড তো অনেক কিছুই করছে কিন্তু আমারও কিছু ড্রিমস আছে, আমারও কিছু স্বপ্ন আছে, সেগুলো আমি ফুলফিল করতে পারছি না, এবং তার ফলে উনি একজন আনহ্যাপি হাউসওয়াইফে পরিণত হলেন। আফটার ইয়ার্স অফ কনস্ট্যান্ট ফাইটিং, এবং এইটা নিয়ে তারা বছরের পর বছর মানে কনস্ট্যান্টলি নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করতেন। দি কাপল ফাইনালি ডিভোর্সড ইন 1909। দেখো 1903 খ্রিস্টাব্দে তাদের বিয়ে হয়েছিল। 16 বছর ধরে এরকম ঝগড়াঝাটি করার পরে ফাইনালি তারা ডিভোর্স নিয়ে নেন 1919 সালে। আইনস্টাইন ম্যারিড হিজ কাজিন এলজা দ্য সেম ইয়ার, এবং ডিভোর্সের পরে আইনস্টাইন তার নিজের কাজিন, যার নাম ছিল এলজা, তাকে ওই বছরই আবার বিয়ে করেন। আইনস্টাইনস নিউ পার্সোনাল চ্যাপ্টার কোয়েনসাইডেড উইথ হিজ রাইজ টু ওয়ার্ল্ড ফেম। নাও আইনস্টাইনস নিউ পার্সোনাল চ্যাপ্টার মানে উনি আবার আগের যে পুরনো চ্যাপ্টার, মানে আগের যে ওয়াইফ, ওকে ডিভোর্স দিয়ে নতুনভাবে বিয়ে করেছেন, নতুনভাবে লাইফটা শুরু করলেন। কোয়েনসাইডেড উইথ হিজ রাইজ টু ওয়ার্ল্ড ফেম, এবং ঠিক এই সময়ে উনি পৃথিবী বিখ্যাত হয়ে গেলেন। মানে নতুন পার্সোনালি উনি নতুন লাইফের নতুন চ্যাপ্টার শুরু করলেন, আবার প্রফেশনালিরও ঠিক এই সময়ে তাই উনি বিশ্ববিখ্যাত হয়ে গেলেন। মানে এই দুটো জিনিস একই সময়ে হয়েছিল, সেই জন্য কোয়েনসাইডেড মানে কোনো জিনিস এক সময় হওয়া। ইন 1915, 1915 সালে হি হ্যাড পাবলিশড হিজ জেনারেল থিওরি অফ রিলেটিভিটি। উনি আর একটা থিওরি সেটা উনি পাবলিশ করেন, সেইটার নাম ছিল জেনারেল থিওরি অফ রিলেটিভিটি। তাহলে কত সালে উনি জেনারেল থিওরি অফ রিলেটিভিটি পাবলিশ করেন? 1915 সালে। উইচ প্রোভাইডেড আ নিউ ইন্টারপ্রিটেশন অফ গ্র্যাভিটি, যার ফলে গ্র্যাভিটি মানে আমরা জানি মধ্যাকর্ষণ, এই মধ্যাকর্ষণের একটা নতুন আন্ডারস্ট্যান্ডিং উনি পৃথিবীকে দিলেন। মানে মধ্যাকর্ষণ যে আমাদের ছিল, সেই মধ্যাকর্ষণটা কী এবং ওর কনসেপ্টটা কী, সেটা ব্যাপারে মানুষের যে ধারণা ছিল, প্রচলিত ধারণা, সেটাতে একটা নতুন আন্ডারস্ট্যান্ডিং উনি দিলেন। কার থ্রুতে? এই জেনারেল থিওরি অফ রিলেটিভিটি থ্রুতে। অ্যান এক্লিপস অফ দ্য সান ইন 1919 ব্রট প্রুফ দ্যাট ইট ওয়াজ অ্যাকুরেট। 1919 খ্রিস্টাব্দে যখন সূর্যগ্রহণ হয় তখন উনি ওই জেনারেল থিওরি অফ রিলেটিভিটিতে যে সমস্ত ক্লেমগুলো করেছিলেন সেটা প্রমাণ হয়ে গেল যে ওগুলো একদম অ্যাকুরেট ছিল। আইনস্টাইন হ্যাড কারেক্টলি ক্যালকুলেটেড ইন অ্যাডভান্স the extent to which the light from fixed stars would be deflected through the sun's gravitational field. যেটা আইনস্টাইন কি করেছিলেন, ক্যালকুলেট করে বলে দিয়েছিলেন আগেই, ইন অ্যাডভান্স, মানে এই যে সূর্যগ্রহণটা হয়েছিল তার আগেই উনি বলে দিয়েছিলেন যে ফিক্সড স্টারগুলো আছে সেখান থেকে লাইট কিভাবে সূর্যের যে গ্র্যাভিটেশনাল ফিল্ড, মানে সূর্যের যে একটা আকর্ষণ বা মধ্যাকর্ষণ বল আছে সেটার দ্বারা ডিফ্লেক্ট হয়, সেটা উনি ক্যালকুলেট করে আগেই বলে দিয়েছিলেন। যেটা 1919 সালে যখন সূর্যগ্রহণ হয় তখন প্রুফ হয়ে যায় যে উনি যেটা ক্যালকুলেশন করেছিলেন সেটা একদম ঠিক আছে। অ্যান্ড দ্য নিউজ পেপার প্রোক্লেমড হিজ ওয়ার্ক অ্যাজ আ সায়েন্টিফিক রেভলিউশন। এবং যখন প্রমাণ হয়ে যায় যে ওনার যে জেনারেল থিওরি অফ রিলেটিভিটি আছে সেটা একদম অ্যাকুরেট, তখনকার যে নিউজ পেপার ছিল তারা সেটাকে একটা বৈজ্ঞানিক ক্ষেত্রে একটা বিপ্লব হিসাবে চিহ্নিত করে ওই থিওরি অফ রিলেটিভিটিকে। যাই হোক, এগুলো হচ্ছে সায়েন্সের ব্যাপার, ফিজিক্সের ব্যাপার, তোমরা ফিজিক্সে আরও ডিটেলসে পড়বে। তো উনি অ্যাকচুয়ালি যে খুব বলতে পারে ফিজিক্সে খুব কঠিন প্রবলেমস নিজে একাই সলভ করে ওয়ার্ল্ডকে দেখিয়ে দিয়েছিলেন। আইনস্টাইন রিসিভ দি নোবেল প্রাইজ, এই কাজ করার জন্য উনি নোবেল প্রাইজ পান ফর ফিজিক্সের জন্য। কবে? 1921 খ্রিস্টাব্দে। মানে উনি দেখো 1915 খ্রিস্টাব্দে জেনারেল থিওরি অফ রিলেটিভিটি করেন, 1919 খ্রিস্টাব্দে সেটা প্রমাণ হয় যে উনি সেটা একদম ঠিকই করেছিলেন, সেই জন্য 1921 খ্রিস্টাব্দে উনিকে ফিজিক্সে নোবেল প্রাইজ দেওয়া হয়। হি ওয়াজ শাওয়ার্ড উইথ অনার্স অ্যান্ড ইনভিটেশনস ফ্রম অল ওভার দি ওয়ার্ল্ড অ্যান্ড লর্ডেড বাই প্রেস। এবং শাওয়ার্ড মানে তার উপরে বৃষ্টিপাতের মতো করা হয়েছিল আর কি, প্রচুর অনার, সম্মান এবং বিভিন্ন জায়গা থেকে ইনভিটেশনস উনি পান, এবং সেটা অল ওভার দ্য ওয়ার্ল্ড, মানে বিশ্বের সব জায়গা থেকে ওনাকে এই ধরনের অনার্স এবং ইনভিটেশনস করা হয়। তার মানে বোঝা যাচ্ছে উনি অনেক খ্যাতি, মান, সম্মান অর্জন করেন নোবেল প্রাইজটা পাওয়ার পরে। অ্যান্ড লর্ডেড বাই প্রেস, এবং শুধুমাত্র বিভিন্ন দেশ নয়, যে প্রেস মানে বিভিন্ন যে নিউজ পেপার, ম্যাগাজিন, সায়েন্স জার্নাল ছিল, সবাই ওনার যেই অভূতপূর্ব কাজ সেই কাজের প্রশংসার
পেয়েছিল। When Nazis came to power in Germany in 1933, যখন 1933 সালে নাজিরা জার্মানিকে দখল করে নেয়, আইনস্টাইন এমিগ্রেটেড টু দি ইউনাইটেড স্টেটস। তখন আইনস্টাইন কোথায় চলে আসেন? ইউনাইটেড স্টেটসে চলে আসেন। এমিগ্রেটেড মানে নিজের দেশ থেকে অন্য কোনো দেশে স্থায়ীভাবে চলে যাওয়া, সেটাকে বলে এমিগ্রেটেড। তো উনি কোথায় চলে গিয়েছিলেন? ইউনাইটেড স্টেটসে। 5 years later, the discovery of nuclear fusion in Berlin had American physicists in an uproar. 5 বছর পরে বার্লিন মানে জার্মানিতে কি আবিষ্কার করা হয়? ডিসকাভারি অফ নিউক্লিয়ার ফিউশনের আবিষ্কার হয়, এবং তার ফলে আমেরিকার যারা ফিজিসিস্ট ছিলেন, তার মধ্যে অ্যালবার্ট আইনস্টাইন ছিলেন ইন অ্যান আপরোর, মানে তারা এটা তীব্র প্রতিবাদ করেন। মেনি অফ দেম হ্যাড ফ্লেড ফ্রম ফ্যাসিজম জাস্ট অ্যাজ আইনস্টাইন হ্যাড। এবং এটা যখন বার্লিনে আবিষ্কার করা হয় এই নিউক্লিয়ার ফিউশন, তখন যারা ফ্যাসিজমে বিশ্বাসী ছিল এরকম অনেকেই সেই আইডিয়াটা ছেড়ে দেন আইনস্টাইনের মতোই, জাস্ট অ্যাজ আইনস্টাইন হ্যাড, অ্যান্ড নাও দে ওয়ার অ্যাফ্রেড দ্য নাজিস কুড বিল্ড অ্যান্ড ইউজ অ্যান অ্যাটমিক বম্ব। নাও আইনস্টাইন প্রথমে ফ্যাসিজমে বিশ্বাসী ছিলেন। এটা একটা আইডিয়া বলতে পারো, যে আইডিয়াতে বলা হয় তোমার যে অপোনেন্ট আছে তাকে সাপ্রেস করে রাখো, এবং কোনো একটা কান্ট্রিতে ঠিকঠাক স্মুথলি রান করতে হলে খুব স্ট্রিক্ট রুলস মেনে চলতে হবে, এরকম একটা ওভারঅল আইডিয়া, সেটাকে ফ্যাসিজম বলা হয়। আইনস্টাইন কিন্তু প্রথমেই ফ্যাসিজমে বিশ্বাসী ছিলেন, কিন্তু তারপরে যখন দেখলেন যে এই ফ্যাসিজম ফলে জার্মানি এটার মিস ইউজ করছে, বা নাজিরা তার মিস ইউজ করছে নিউক্লিয়ার ফিউশন তৈরি করে, তখন তারা কী করলে এই ফ্যাসিজম থেকে সরে এলেন। অ্যান্ড এখন তারা এটা ভয় পাচ্ছিল যে নাজিরা যখন এটা করছে, তাহলে ওরা খুব তাড়াতাড়ি অ্যাটমিক বম্ব ইউজ করবে বা অ্যাটমিক বম্ব তৈরি করে ফেলবে, এবং যেটা খুব বাজে ব্যাপার হবে। এবং সেই জন্য বলতে পারো কি তাদের নাজির যে কার্যকলাপ, তাদের প্রতিবাদে আইনস্টাইন এবং তার মতো অনেক ফিজিসিস্ট এই ফ্যাসিজমের যে আইডিয়া, যেটাকে ওরা তখন প্রচার করতো, সেটা থেকে বেরিয়ে আসেন। At the urging of a colleague, Einstein wrote a letter to the American President Franklin D. Roosevelt. Now, colleague মানে যার সঙ্গে তুমি কাজ করো, তাহলে তাকে বলা হয় কলিগ। তো আইনস্টাইন একজন কলিগ ছিল যার সঙ্গে ও কাজ করতো। তার আর্জিং মানে খুব রিকোয়েস্ট করাতে, তার রিকোয়েস্টেই আইনস্টাইন একটা চিঠি লেখে কাকে? তখনকার আমেরিকান প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্টকে। কবে লেখেন? অন 2nd August 1939, 1939 খ্রিস্টাব্দে 2nd আগস্ট, ইন হুইচ হি ওয়ার্ন, এবং সেই লেখাতে উনি ওয়ার্ন মানে উনি সতর্কবার্তা দেন। কি বলেন? আ সিঙ্গল বম্ব অফ দিস টাইপ এক্সপ্লোডেড ইন আ পোর্ট might very well destroy the whole port together with some of the surrounding territory. তো উনি এটা ওয়ার্ন করেন, সতর্কবার্তা দেন তখনকার আমেরিকান প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্টকে, যে জার্মানিতে যে নিউক্লিয়ার ফিউশন ওরা তৈরি করেছে, এবং সেটা থেকে যদি ওরা অ্যাটমিক বম্ব তৈরি করতে সমর্থ হয়, তাহলে একটা বম্ব কিন্তু যদি কোনো একটা পোর্টে ফেলা হয়, তাহলে সেটা তো পুরো পোর্টটাকে ডিস্ট্রয় করবেই, তার সঙ্গে আশেপাশের যে সমস্ত এলাকা আছে সেই এলাকাটাকেও ডিস্ট্রয় করে দেবে। মানে উনি বলতে চাইছিলেন, এটা সতর্কবার্তা দিতে চাইছিলেন যে একটা অ্যাটমিক বম্ব কিন্তু এতটা শক্তিশালী হতে পারে। হিজ ওয়ার্ডস ডিড নট ফেল টু হ্যাভ অ্যান এফেক্ট। এবং তো সেই জন্য উনি যে চিঠিটা দিয়েছিলেন এবং উনি যে কথাগুলো লিখেছিলেন, ডিড নট ফেল টু হ্যাভ অ্যান ইফেক্ট মানে ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট কিন্তু ওই সতর্কবার্তাগুলো বা ওই কথাগুলো আইনস্টাইনের খুব সিরিয়াসলি নেন। এবং অ্যাকচুয়ালি অ্যালবার্ট আইনস্টাইনের পরামর্শেই দি আমেরিকানস ডেভেলপ দি অ্যাটমিক বম্ব। আমেরিকানসরা অ্যাটমিক বম্ব তৈরি করে, মানে অ্যাটমিক বম্ব তৈরি করার পরামর্শ আইনস্টাইন দেননি। উনি এইটুকু শুধু বলেছিলেন ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্টকে যে জার্মানি যেটা করছে সেটা কিন্তু খুব ভয়ঙ্কর জিনিস করছে, ওরা যদি অ্যাটমিক বোমটা তৈরি করে তাহলে অ্যাটমিক বোমটা এতটা শক্তিশালী হতে পারে না। আইনস্টাইন হয়তো এইটা ওই জন্য বলছিলেন যে যাতে আমেরিকা বিরত করে জার্মানিকে এই অ্যাটমিক বোম বানানোর থেকে, কিন্তু সেটার ফলটা উল্টো হয়ে গেল। যখন এটা শুনলেন আমেরিকার প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট, উনি বললেন ওকে, তাহলে জার্মানি যদি বানাতে পারে অ্যাটমিক বোম তাহলে আমরাও বানাবো, এবং ওরা সেটাই করলেন অ্যান্ড ড্রপড ইট অন দি জাপানিজ সিটিজ অফ হিরোশিমা অ্যান্ড নাগাসাকি ইন অগস্ট 1945। এবং সেই আগস্ট মাসে 1945 খ্রিস্টাব্দে অগস্ট মাসে
জাপানের যে দুটো সিটি আছে আমরা সবাই জানি, হিরোশিমা আর নাগাসাকি। এই হিরোশিমা আর নাগাসাকিতে এই দুটো অ্যাটমিক বম্ব ড্রপ করা হয়, মানে ফেলা হয়। আইনস্টাইন ওয়াজ ডিপলি শেকেন বাই দ্য এক্সটেন্ট অফ দি ডিস্ট্রাকশন। আইনস্টাইন যখন দেখলেন যে অ্যাটমিক বম্ব যতটা ডিস্ট্রাকশন মানে ধ্বংস করতে পারে তার থেকেও বেশি ধ্বংস করেছে হিরোশিমা আর নাগাসাকিতে, তখন ওয়াজ ডিপলি শেকেন মানে উনি বিধ্বস্ত হয়ে পড়েন। ওনার এই পুরো ব্যাপারটা ওনার ভালো লাগে না এবং উনি ভীষণ স্যাড বা ডিপ্রেশনে চলে যান এই ডিস্ট্রাকশন দেখে। দিস টাইম হি রোড আ পাবলিক মিসিভ টু দি ইউনাইটেড নেশন। এবং যখন এই ডিস্ট্রাকশন, হিউজ আকারের ডিস্ট্রাকশন, উনি এত জানমাল বা মানুষের এত সাফারিংস উনি দেখলেন হিরোশিমা আর নাগাসাকিতে, তখন উনি মিসিভ মানে খুব বড় একটা চিঠি কাকে লিখেছিল সেই সময়? ইউনাইটেড নেশনকে লিখেছিল। ইন ইট হি প্রপোজড দি ফরমেশন অফ এ ওয়ার্ল্ড গভর্নমেন্ট। এবং সেই চিঠিতে উনি প্রপোজ করেন, উনি একটা সাজেশন দেন যে একটা ওয়ার্ল্ড গভর্নমেন্ট তৈরি করার দরকার আছে, যেখানে বিশ্বের সব দেশ একসঙ্গে হবে এবং সবাই মিলে একটা, মানে উনি চেয়েছিলেন যে এই যুদ্ধটা বন্ধ হোক। সেই জন্য উনি শান্তি কামনা করে ওয়ার্ল্ড গভর্নমেন্ট ফর্ম করার জন্য ইউনাইটেড নেশনকে একটা খুব বড় চিঠি দেন। আনলাইক দি লেটার টু রুজভেল্ট, দিস ওয়ান মেড নো ইম্প্যাক্ট। কিন্তু প্রথমে যখন উনি অ্যাটমিক বম্ব নিয়ে রুজভেল্টকে যে চিঠিটা রেখেছিলেন, রুজভেল্ট তো চিঠিটা পড়েই সঙ্গে সঙ্গে 5 বছরের মধ্যে অ্যাটমিক বম্ব নিজেরাই তৈরি করে ফেলেন। তো মনে ওটা একটা খুব বড় ইম্প্যাক্ট ছিল। কিন্তু শান্তি কামনা করে উনি এই আলবার্ট আইনস্টাইন যখন ইউনাইটেড নেশনকে একটা খুব বড় চিঠি লিখলেন, সেটার কিন্তু কোনো ইম্প্যাক্ট হলো না। মানে আমরা বুঝতে পারছি গাইজ, যখন মানুষ নেগেটিভ জিনিসটাকে খুব তাড়াতাড়ি গ্রহণ করে আর কোনো পজিটিভ জিনিস হলে সেটার গ্রহণযোগ্যতাটা অনেক দেরিতে আসে। তো সেই জন্য এই লেটারটা কিন্তু কোনো ইম্প্যাক্ট করলো, মানে ইউনাইটেড নেশনকে যখন বলা হলো যেটা আপনারা বিশ্বে শান্তি ফিরিয়ে আনতে একটা ওয়ার্ল্ড গভর্নমেন্ট গঠন করুন, ইউনাইটেড নেশন কিন্তু সেই চিঠিটাকে কোনো পাত্তাই দিল না। বাট ওভার দি নেক্সট ডেকেড, কিন্তু পরের 10 বছর আইনস্টাইন গট ইভেন মোর ইনভলভ ইন পলিটিক্স। কিন্তু আইনস্টাইন তখন দেখলেন যে আমাকে যদি কিছু করতে হয় আমাকেই তাহলে করতে হবে এবং আমি পলিটিক্সে ইনভলভ হয়েই এই সমস্ত চেঞ্জেস করতে পারি। সেজন্য পরের 10 বছর উনি খুব অ্যাক্টিভলি পলিটিক্সে কাজ করেন। অ্যাজিটেটিং ফর অ্যান এন্ড টু দি আর্মস বিল্ড আপ। অ্যাজিটেটিং মানে উনি সব সময় বিরুদ্ধে কথা বলেছেন। কার বিরুদ্ধে? এই যে বিভিন্ন দেশ তাদের অস্ত্র শস্ত্র মজুত করছিল, সেইটার বিরুদ্ধে উনি সব সময় কথা বলেছেন যে সব দেশকে এক হয়ে তাদের যা অস্ত্র আছে সব ডিস্ট্রয় করে দেওয়া উচিত। এবং পরের 10 বছর উনি এই এজেন্ডার উপরে খুব কাজ করেছেন এবং সবাইকে বোঝানোর চেষ্টা করেছিলেন। and using his popularity to campaign for peace and democracy. নাও দেখো, প্রথমে উনি একজন ফ্যাসিস্ট ছিলেন, কিন্তু তারপরে উনি তো একজন তখন অলরেডি একজন ওয়ার্ল্ড ফিগার হয়ে গেছিলেন এবং ওনার যে জনপ্রিয়তা, সেই জনপ্রিয়তাটাকে কাজে লাগিয়ে উনি অনেক ক্যাম্পেইন করেন এবং সেই ক্যাম্পেইনে দুটো বার্তা উনি দিতেন। একটা হচ্ছে শান্তির বার্তা আর একটা হচ্ছে ডেমোক্রেসি মানে প্রজাতন্ত্রের বার্তা উনি দিতেন পরে 10 বছর, এবং উনি অ্যাক্টিভলি পলিটিক্সের মধ্যে থেকে এই জিনিসগুলো করতেন। When Einstein died in 1955, উনি 1955 খ্রিস্টাব্দে মারা যান অ্যাট দ্য এজ অফ 76, 76 বছর বয়সে। হি ওয়াজ সেলিব্রেটেড অ্যাজ এ ভিশনারি, এবং উনি যখন মারা যান তারপরে ওকে সেলিব্রেট করা মানে ওকে যখন মানুষ মনে করে তখন একজন ভিশনারি হিসেবে, ভিশনারি মানে যে অনেক দূর পর্যন্ত ভবিষ্যৎটা দেখতে পারে, সেরকম একজন ব্যক্তি হিসেবে ওনাকে গণ্য করা হয়। অ্যান্ড ওয়ার্ল্ড সিটিজেন, এবং ওনাকে বলা হয় যে উনি একটা কোনো পার্টিকুলার দেশের সিটিজেন নন, উনি হচ্ছেন এই বিশ্বের একজন খুব ইম্পর্ট্যান্ট একজন সিটিজেন অ্যাজ মাচ অ্যাজ এ সায়েন্টিফিক জিনিয়াস। এবং তাছাড়া ওনার যে সমস্ত থিওরি উনি করেছিলেন, ওনার ফিজিক্সে বা সায়েন্সে বা ম্যাথমেটিক্সের উপর যা কাজ উনি করে গেছেন, তার জন্য ওনাকে তো সায়েন্টিফিক জিনিয়াস বলা হতোই। তাছাড়াও ওনাকে ওয়ার্ল্ড সিটিজেন অ্যান্ড ভিশনারি হিসেবেও সম্মান করা হতো এবং এখনও করা হয়। তো গাইজ, দিস ওয়াজ দি লাইফ অফ অ্যালবার্ট আইনস্টাইন। এটাই জীবনী ছিল, মোটামুটি একটা ধারণা আমরা পেলাম যে উনি কীভাবে নিজের লাইফ খুব সাধারণভাবে শুরু করেন, তারপরে
ইভেন যখন ওনার বয়স 15-16 বছর তখন পর্যন্ত কেউ বুঝতে পারেনি যে উনি একজন এত মহান একজন ব্যক্তি হবেন। তারপরে ওনার লাইফটাই নতুন মোড় নেয়। তারপরে উনি অনেক থিওরি প্রকাশ করেন, অনেক নতুন কনসেপ্ট হিউম্যানিটিকে দেন, এবং উনি যে সব থেকে ফেমাস যে ইকুয়েশন সায়েন্সের এখন পর্যন্ত বলা হয় E=mc², সেটা উনি ম্যানকাইন্ডকে দেন, নোবেল প্রাইজ পান, এবং শেষে উনি একজন ফ্যাসিস্ট ছিলেন এবং সেই ফ্যাসিজম থেকে উনি বেরিয়ে আসেন। বেরিয়ে এসে আবার উনি শান্তির জন্য এবং উনি ডেমোক্রেসির জন্য পরে অনেক যুদ্ধ করেছেন প্রায় 10 বছর ধরে। তো বোঝা যাচ্ছে ওনার যে পুরো লাইফটাই উনি ম্যানকাইন্ডের জন্য, মানে মানুষের জন্য উৎসর্গিত করে দিয়েছিলেন। সো আই হোপ তোমাদের এই এক্সপ্লেনেশনটা পছন্দ হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ ফর লিসনিং। যদি কোনো অসুবিধা থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও, আর যদি পছন্দ হয় একটা লাইক দিলে আমি খুব খুশি হব। হ্যাভ এ বিউটিফুল ডে। টাটা।